হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আপনাদেরকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2022 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি যেটা হয়েছিল সেই সংক্রান্ত কোয়েশ্চেনগুলি নিয়ে এই পর্বে ডিসকাশন করব, এবং যেখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি 2024 সালের যে ভ্যাকান্সি সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে জেনারেল অ্যাওয়ারনেসের এই ক্লাসটি। তো দেরি না করে অবশ্যই ক্লাসটি দেখতে থাকুন। এই পর্বের ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে 2022 সালের জুলাইয়ে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটা নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যিনি, তিনি হলেন পরমেশ্বর আয়ার। পরমেশ্বর আয়ার হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 2022 সালের জুলাই মাসে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগ যেটা সেটার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যিনি, তিনি হলেন পরমেশ্বর আয়ার। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশন কি রয়েছে যে গভর্নমেন্ট এজেন্সি এক্সিকিউটিভ হিসেবে যিনি রয়েছেন তিনি হলেন নরেন্দ্র মোদী রয়েছেন চেয়ারপারসন। বিভিআর সুব্রমণিয়াম রয়েছেন বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, এবং প্রেজেন্ট যেটা এটা হচ্ছে প্যারেন্ট গভর্নমেন্ট এজেন্সি মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের মধ্যে যেটা পড়ে, এবং ফার্স্ট জানুয়ারি যেটা 2015 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি, এবং এর ভাইস চেয়ারম্যান রয়েছেন যিনি, তিনি হলেন সুমন কুমার বেরি নীতি আয়োগের। যেটা পূর্বে নাম ছিল না, যেটা আমাদের 5 ইয়ার প্ল্যান ছিল এর পূর্বে নীতি আয়োগের। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাজ্যের বিধান পরিষদের সদস্য, রাজ্যের বিধান পরিষদের যে সদস্য সংখ্যা রাজ্যের বিধানসভার মোট সদস্যের ড্যাশ এবং কোনো অবস্থাতে 40-এর কম সদস্য হয় না, সেটা হয়ে যাবে ফ্রেন্ডস 1/3। রাজ্য বিধান পরিষদের সদস্য সংখ্যা সেই রাজ্যের বিধানসভার 1/3 হয়ে যায়। অর্থাৎ কোনো একটি রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যা যদি 300 জন হয় সেক্ষেত্রে বিধান পরিষদের সদস্য সংখ্যা হয়ে যাবে সেটা হয়ে যাবে 100 জন। নিচের এখান থেকে একটা এক্সট্রা ইনফরমেশন রয়েছে। বর্তমানে 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। এগুলি হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, বিহার রয়েছে, তারপরে রয়েছে আমাদের মহারাষ্ট্র, তামিলনাড়ুতে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এই 6টি রাজ্যে বর্তমানে বিধান পরিষদ রয়েছে। নিচের কোন শহরটি পাণ্ডবদের রাজধানী ছিল, সেটা হচ্ছে তামিলনাড়ুর মাদুরাই। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 51-এর এতে, এবং এটা যেটা রয়েছে পার্ট কত রয়েছে, পার্ট 4-এর এতে রয়েছে। এটা হচ্ছে আর্টিকেল কত 51-এর এ, এবং পার্ট যদি বলে সেক্ষেত্রে 4-এর এ, এবং এটা নেওয়া হয়েছে ভারতেও যেটা মৌলিক কর্তব্য সেটি নেওয়া হয়েছে রাশিয়ার কাছ থেকে বা ইউএসএসআর এর কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে। আর এটা ভারতবর্ষের মূল সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্যের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল তার মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য ভারতবর্ষের সংবিধানে গ্রহণ করা হয়েছিল, এবং পরবর্তীকালে 2002 সালে যে 86তম সংবিধান সংশোধন হয়েছিল তার মাধ্যমে 11তম যে মৌলিক কর্তব্য সেটি ভারতবর্ষের সংবিধানে যুক্ত করা হয়, এবং যার ফলে বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে, যেটা আর্টিকেল 51-এর এ এবং পার্ট 4-এর এতে হয়ে যাবে সঠিক। নেক্সট কোয়েশ্চেনটা কী রয়েছিল যে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপের সম্মান ড্যাশ বহন করে। অপশন অনুযায়ী সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 3 লক্ষ টাকা, 3 lakhs অ্যালং উইথ আ টাম্পারা পাত্র, আচ্ছা তাম্পরা পাত্র অ্যান্ড অঙ্গভস্ত্রম এইগুলি দেওয়া হয়ে থাকে।
নেক্সট, তেলকে বনস্পতিতে রূপান্তরিত করাকে কি বলে? অর্থাৎ যে প্রক্রিয়াতে তেলকে বনস্পতি রূপান্তর করার প্রক্রিয়াকে হাইড্রোজেনেশন, এই প্রক্রিয়ার মাধ্যমেই এটা করা হয়ে থাকে, যেটা বনস্পতি ঘিও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক চুক্তিকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয় বাইল্যাটারাল, এবং ত্রিপাক্ষিক হয়ে গেলে ট্রাইল্যাটারাল হয়ে যায়, এবং অনেকগুলি দেশের মধ্যে হয়ে গেলে সেটা হয়ে যায় মাল্টিল্যাটারাল। তাহলে এক্ষেত্রে দুটি দেশ বা দুটি সংস্থা বা দুটি কোনো অর্গানাইজেশনের মধ্যে যে চুক্তি হয় সেটা হচ্ছে বাইল্যাটারাল ইজ দি কারেক্ট অ্যান্সার। দু সালের সেপ্টেম্বরে নিম্নলিখিত মধ্যে কে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হন? তিনি হলেন অনিল চৌহান, আর বর্তমানে তিনি রয়েছেন এই পদে। অনিল চৌহান ভারতবর্ষের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ। প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের বিপিন রাওয়াত, এবং সেকেন্ড চিফ অফ ডিফেন্স স্টাফ যিনি হন তিনি হলেন অনিল চৌহান। বর্তমানে কারা আর্মির ক্ষেত্রে বা ফোর্সের ক্ষেত্রে হেড যারা রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন অনিল চৌহান, তিনি হচ্ছেন সেকেন্ড সিডিএস। চিফ অফ আর্মি স্টাফ রয়েছেন মনোজ পান্ডে, জেনারেল মনোজ পান্ডে, এবং চিফ অফ দ্য নাভাল স্টাফ রয়েছেন অ্যাডমিরাল আর হরিকুমার অর্থাৎ রাধাকৃষ্ণন হরিকুমার, এবং চিফ অফ এয়ার ফোর্সের যিনি চিফ রয়েছেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, যেটা ছিল কঠিন কার্বন ডাইঅক্সাইডকে সাধারণত বলা হয়ে থাকে যেটা বা ড্রাই রাইস নামে পরিচিত কোনটি? তখন উত্তর হয়ে যাবে কঠিন কার্বন ডাইঅক্সাইড। ড্রাই রাইস যেটা সেটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড নামে পরিচিত, ড্রাই রাইস নামেও পরিচিত, শুষ্ক বরফ নামে পরিচিত। নেক্সট, মহাবীর জয়ন্তী কোন মাসে পালিত হয়ে থাকে? এটি মূলত মার্চ এপ্রিল মাসে, এবং মহাবীরের জন্ম হয়েছিল 599 খ্রিস্টপূর্বাব্দের চৈত্র মাসে। 11 নম্বর কোয়েশ্চেনটি, শক্তি সঞ্চয় করার জন্য ড্যাশ সারা দেশে প্রচার করা হয়ে থাকে, সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড ল্যাম্পস। অর্থাৎ যে এটাও পরীক্ষায় চলে আসে যে এলইডি এর পুরো অর্থ কি? তখন উত্তর হয়ে যাবে লাইট, যেটা সেটা হচ্ছে এমিটিং ডায়োড এলইডি, যেটা এলইডি ফুল ফর্ম যখন জানতে চাই তখন হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এবং এক্ষেত্রে জানতে চাই যে শক্তি সঞ্চয় অর্থাৎ ইলেকট্রিসিটি সঞ্চয় করার জন্য যে লাইট সারা দেশে প্রচার করা হয় সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড ল্যাম্পসের ব্যবহার। ড্যাশ ব্যাংকগুলি তাদের গ্রাহকদের মালিকানাধীন এবং এক ব্যক্তি একটি ভোটের সমবায় নীতি অনুসরণ করে, সেটা হচ্ছে কোঅপারেটিভ, যেটা সহযোগী যেই সমস্ত ব্যাংকগুলি রয়েছে কোঅপারেটিভ ব্যাংক। উপভোক্তা সুরক্ষা আইন ভারতের ড্যাশ স্তরের উপভোক্তা বিরোধ নিষ্পত্তি সংস্থাগুলির জন্য প্রদান করে থাকে, সেটা হচ্ছে থ্রি স্তরের অর্থাৎ তৃতীয় স্তরের উপভোক্তা বিরোধ নিষ্পত্তি সংস্থাগুলিকে প্রদান করে থাকে। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। 14 নম্বর কোয়েশ্চেন, 2020 সালে ভারতের কমিউনিস্ট পার্টি 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে তাসখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল 1920-তে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি যেটা সিপিআই, সেই কমিউনিস্ট পার্টি 1920 সালে তাসখণ্ডে এম.এন. রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। 1928 সালে স্থাপিত ড্যাশ ভারতের প্রাচীনতম গলফ ক্লাব, সেটি হয়ে যাবে দ্য রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। এটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম গলফ ক্লাব, যেটা 1829 সালে স্থাপিত হয়েছিল, দ্য রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। খাসি পাহাড়ের ড্যাশ এর মৌসিনরামে পৃথিবীর সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের মৌসিনরাম যেটা রয়েছে সেটা খাসি পাহাড়ের দক্ষিণ অংশে, অর্থাৎ মেঘালয়ের যে খাসি পাহাড় রয়েছে তার দক্ষিণ পাটে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে, প্রায় 1400 সেন্টিমিটারও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান সেটা হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম, আর সেটি রয়েছে কোথায়? খাসি পাহাড়ের সাউদার্ন পার্ট অর্থাৎ দক্ষিণ অংশে। নিচের কোনটি একটি ব্যাংকের জন্য একটা সম্পদ গঠন করে? অর্থাৎ
কোনো একটি ব্যাংকের জন্য সম্পদ গঠন তখনই করে, সেটা হচ্ছে সেই সম্পদের মজুদ এবং ঋণ। যদি কোনো একটি সম্পদ, সেটা গোল্ড হতে পারে বা কোনো প্রপার্টি হতে পারে বা ল্যান্ড প্রপার্টি হতে পারে বা হোম হতে পারে, সেটির বিনিময়ে কি হয়ে থাকে, সেটিকে জমা দিয়ে বা সেটাকে মজুত রেখে ঋণ পাওয়া যায় এবং এর মাধ্যমে ব্যাংকের অর্থনীতি সার্কুলেশন হয়, অর্থাৎ বোথ ইজ কারেক্ট হয়ে যাবে, অর্থাৎ মজুদ এবং অর্থাৎ ডিপোজিট করা হয় কোনো কিছুকে এবং তার বিনিময়ে লোন স্যাংশন করা হয়। কৃষি ও মাছ ধরার কার্যক্রম কোন খাতের অন্তর্গত? এটা হয়ে যাবে প্রাইমারি সেক্টরের কাজ। কৃষি বা মাছ ধরার যে কার্যক্রম বা কৃষি জমিতে কাজ করা বা কয়লা খনিতে কয়লা তোলা, অর্থাৎ লেবার শ্রেণী বা যেগুলি একেবারে প্রাইমারি লেভেলের কাজ, সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। সেটা হচ্ছে আমাদের যে অর্থনীতির ক্ষেত্রে 5টি সেক্টরকে ভাগ করা হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি এবং কুইনারি। তাহলে সেক্ষেত্রে কয়টি ভাগে ভাগ করা যায় যদি আসে, সেক্ষেত্রে কর্মক্ষমতাকে কয়টি সেক্টরে ভাগ করা হয়, তখন হয়ে যাবে 5টি। নিচের কোন লোকনৃত্যটি লাঠি নৃত্য নামে জনপ্রিয়? আচ্ছা, লাঠি এই জনপ্রিয়, এটি আর যে নামে পরিচিত সেটি হচ্ছে কোলান নাল্লু। অপশন ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, 20 নাম্বার কোয়েশ্চেন, এবং একটি শিফটে 20টি করে জেনারেল অ্যাওয়ারনেস থাকে। এটা একটা শিফট কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে আমি প্রতিটি ক্লাসে 2টো বা 4টি করে শিফট দেওয়ার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি অল শিফট কমপ্লিট করে দেব। নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া যুব ইউথ গেমস, যেটা যুব গেমস অর্থাৎ ইউথ গেমস যেটা 2021 এটা আয়োজন করেছিল হরিয়ানা। এই বছরের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 2023 সালের যে ইউথ যে গেমস, ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, সেটা হয়ে যাচ্ছে আমাদের 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, যেটা তামিলনাড়ুতে। কোথায় হচ্ছে 2023-এর যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 সালের 2024 সালের জানুয়ারি 19 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই খেলাটি কিন্তু চলছে অলরেডি। তো এই হয়ে গেল একটি শিফট। এবার পরের শিফটে কী ছিল দেখে নেব। আর একটি শিফটে প্রথম কোয়েশ্চেনটা ছিল পরের শিফটে যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে শুরু হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা শুরু হয়েছিল সেটা হয়ে যাবে আমাদের কোন সালে, সেটা হচ্ছে 1969 সালে। কারণ ফার্স্ট প্ল্যান হলিডে যেটা 1966 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69, এই 3 বছর ফার্স্ট প্ল্যান হলিডে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিচালিত হওয়ার পর চতুর্থ পঞ্চবার্ষিকী শুরু হওয়ার আগেই একটা প্ল্যান হলিডে হয়েছিল 3 বছরের। পাশে কিছু রয়েছে যেগুলি প্ল্যানগুলি কী কী ছিল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা 1951 থেকে 1956 সাল পর্যন্ত এটা সংগঠিত হয়েছিল এবং এর টার্গেট যেটা ছিল গ্রোথের, সেটা হচ্ছে 2.9%, কিন্তু গ্রোথ ছিল বাস্তবে 3.6, অনেক বেশি হয়েছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটা 1956 থেকে 61, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সময় ভারতবর্ষের মাঝারি এবং বৃহৎ শিল্পগুলি গড়ে উঠেছিল। আর ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে হ্যারল্ড ডমারের মডেল বলা হয়। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে সেটা হচ্ছে আমাদের স্বামীনাথন মডেল যেটা রয়েছে। এক্ষেত্রে গ্রোথ রেট টার্গেট ধরা হয়েছিল দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানের ক্ষেত্রে 4.5% এবং গ্রোথ রেট ছিল 4.3%, সামান্য কমে গিয়েছিল। এবং থার্ড 5 ইয়ার প্ল্যান 61 থেকে 66, আর এইটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল ভারত, একটা 1962 সালে এবং যেটা হচ্ছে চীন, এবং পরবর্তীতে হচ্ছে পাকিস্তানের সাথে, যেখানে গ্রোথ রেট ধরা হয়েছিল 5.6% এবং গ্রোথ রেট হয়েছিল 2.8%, প্রায় অর্ধেকেরও কম হয়ে গিয়েছিল। এরপরে এসেছিল 1966 থেকে 1966, 67 এবং 68, এই 69, এই 3 বছর, 66 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69, এই 3 বছর প্ল্যান হলিডে এসেছিল। তার ফোর্থ 5 ইয়ার প্ল্যান চালু হয়েছিল 1969 থেকে 1974 সালে, যখন গ্রোথ রেট ধরা হয়েছিল 5.7%, গ্রোথ রেট হয়েছিল 3.3%। ফিফথ 5 ইয়ার প্ল্যান এইটা ছিল 74 থেকে 79 সালে, আর এখানেই কিন্তু গরিবি হাটাও স্লোগানটি দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রীর দ্বারা। তখন গ্রোথ রেট ধরা হয়েছিল 4.4% এবং গ্রোথ রেট আবার বৃদ্ধি পেয়ে হয়েছিল, যেটা ধরা হয়েছিল তার থেকে বাস্তবে
4.8% হয়েছিল। 6 5 প্ল্যান যেটা, সেটা 1980 থেকে 85, এখানে গ্রোথ রেট ধরা হয়েছিল 5.2% এবং গ্রোথ রেট হয়ে গিয়েছিল বাস্তবের ক্ষেত্রে 6%। 7 5 প্ল্যান 85 থেকে 90, যেখানে গ্রোথ রেট ধরা হয়েছিল 5%, গ্রোথ রেট ছিল 6%। 8 5 প্ল্যান 1992 থেকে 1997, আবার সেকেন্ড প্ল্যান হলিডে যখন 90 এবং 92 91, এটা 90 থেকে 91, 91 থেকে 92, এই 2 বছর এখানে সেকেন্ড প্ল্যান হলিডে হয়েছিল। সেক্ষেত্রে গ্রোথ রেট ধরা হয়েছিল 5.6% এবং গ্রোথ রেট এসেছিল 6.8%। 9 5 প্ল্যান যেটা 1997 থেকে 2002, যেটা 6.5% গ্রোথ রেট ধরা হয়েছিল, কিন্তু বাস্তবের ক্ষেত্রে গ্রোথ রেট আবার কমে গিয়েছিল 5.4%। এবং 10th যেটা 2002 থেকে 2007, গ্রোথ রেট ধরা হয়েছিল 8%, এবং যেটার ক্ষেত্রে এরপর 2007 থেকে এরপর 11th এসেছিল 11th 5 প্ল্যান যেটা 2007 থেকে 2012, এটা ছিল। এবং লাস্ট হচ্ছে 12th 5 প্ল্যানটা যেটা ছিল, সেটা হচ্ছে 2012 থেকে 2017। যদিও 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তখন এই 5 প্ল্যান চলনকালীন অবস্থায় এটাকে রিজেক্ট করা হয়, অর্থাৎ এটাকে অ্যাবলিউশন ঘটানো হয়, এবং 2014 সালে এটাকে নীতি আয়োগের অবসান ঘটানো হয়, যার মেয়াদ 5 প্ল্যান কমপ্লিট হওয়ার আগেই, এবং 2015 সালের 1 জানুয়ারি থেকে তৈরি হয়ে যায় নীতি আয়োগ, যার চেয়ারম্যানও রয়েছে পদাধিকার বলে প্রধানমন্ত্রী, এবং বর্তমান ভাইস চেয়ারম্যান রয়েছেন যিনি, তিনি হলেন সুমন কুমার বেরি। এশিয়ান গেমস 2018 আয়োজক দেশ কারা ছিল? 2018 আয়োজক দেশ ছিল সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে এটি এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হয়েছিল, যেটা ছিল এশিয়ান গেমসের 18তম সংস্করণ, এবং এটি জাকার্তা এবং প্লেমবাঙ্গে ইন্দোনেশিয়ার এখানে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 2022 সালে চীনের হ্যাংজাওয়ে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে, যেটা 19তম, এবং 20তম হবে 2026 সালে, যেটা হচ্ছে নাগোয়া জাপানে। এরপরে হচ্ছে 21তম 2030 সালে দোহা কাতারে, এবং 22তম সেটা 2034 সালে রিয়াদ হবে, সৌদি আরবের রিয়াদে হবে 2034 সালে এশিয়ান গেম, যেটা 22তম সংস্করণ, এবং 21তম যেটা 2030 সালে দোহা কাতারের, আর 20তমটা 26 সালে নাগোয়া জাপান। পাইকা হলো একটি লোকনৃত্য যা ড্যাশ সমাজের সদস্য দ্বারা পরিবেশিত হয়। সেটি হচ্ছে পাইকা। এই বিদ্রোহ হয়েছিল ঝাড়খণ্ডে, এবং এটিও একটি লোকনৃত্য রয়েছে, সেটি হচ্ছে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত সোরেন, JMM পার্টি থেকে। এবং 1800 পাইকা বিদ্রোহ সম্পর্কে যেটা বলা রয়েছে, যে 1817 সালে পাইকা বিদ্রোহ উড়িষ্যার খুরদার পাইকাদের ব্রিটিশদের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ ছিল, এবং বক্সি জগৎবন্ধু বিদ্যাধরের নেতৃত্বে এই বিদ্রোহের রূপ নিয়েছিল। তাহলে পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন? বক্সি জগৎবন্ধু বিদ্যাধর। এবং 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল, উড়িষ্যার খুরদার শুরু হয়েছিল, এবং এটা পরবর্তীকালে ছড়িয়ে পড়েছিল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় 2022 সালের অক্টোবর মাসে ভারতবর্ষের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি হলেন ভারতবর্ষের 50তম প্রধান বিচারপতি, DY চন্দ্রচূড়। বর্তমানে তিনি প্রধান বিচারপতি রূপেই রয়েছেন 2024 সালের জানুয়ারি পর্যন্ত। রামনবমীর উৎসবটি হিন্দু মাসে হিন্দু মাসে পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আর কি, অর্থাৎ ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী প্রথম ভারতীয় হিন্দু ক্যালেন্ডার সেটা হচ্ছে চৈত্র মাস। এটা ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস ধরা হয়ে থাকে, আর এই রামনবমী উৎসবটি এই চৈত্র মাসে পালিত হয়ে থাকে। রামনবমী একটি হিন্দু উৎসব যা হিন্দু মাসের চৈত্র মাসের নবম দিনে রামের জন্ম উদযাপন করে, যা সাধারণত মার্চ এপ্রিল মাসে ইংরেজিতে পড়ে। 2022 সাল পর্যন্ত কোন বছরে ভারত তার শেষ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? সেটা হচ্ছে 2022 সাল পর্যন্ত যদি বলা হয়, সেক্ষেত্রে 2011 সালে। এখনো পর্যন্ত ভারতবর্ষ দুবার বিশ্বকাপ জয়ী হয়েছে। একটা হচ্ছে
1983 সালে কপিল দেবের নেতৃত্বে এবং 2011 সালে যেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, এবং সবথেকে বেশিবার অস্ট্রেলিয়া 2023 সালকে ধরে সেটা হচ্ছে 6 টাইমস এটা হয়ে যাবে আমাদের অস্ট্রেলিয়া, যেটা 2023 সালে ভারতকে হারিয়েছে এবং খুবই দুঃখজনক ভারতীয়দের কাছে যেটা, কারণ সব ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচটি জিততে পারেনি। যে রাসায়নিক বিক্রিয়ায় ড্যাশ যোগ করা হয় বা ড্যাশ অপসারণ করা হয় তাকে বিজারণ বলে। অর্থাৎ যখন হাইড্রোজেনকে যোগ করা হয় এবং অক্সিজেনকে ত্যাগ করা হয়ে থাকে, হাইড্রোজেন যোগ হয়, অক্সিজেন ত্যাগ হয়, এটাই হচ্ছে বিজারণ, ডিঅক্সিডেশন। অক্সিডেশন ইজ এ লস অফ ইলেকট্রনস অ্যান্ড রিডাকশন গেইন ইলেকট্রনস। অর্থাৎ অক্সিডেশন কি? অক্সিডেশনটা হচ্ছে যখন ইলেকট্রনসকে লস করা হয় এবং ইলেকট্রনসকে রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রনস, এটা হয়ে থাকে, তখনই হয়ে যায় অক্সিডেশন। আর বিজারণ হচ্ছে যে ক্ষেত্রে হাইড্রোজেন যোগ করা হয় এবং অক্সিজেন ত্যাগ করা হয়ে থাকে। পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম তৃতীয় শ্রেণীর লিঙ্গ ব্যক্তিত্ব যিনি, বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিত্ব, তিনি হলেন নার্থকী নটরাজ। নার্থকী নটরাজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নার্থকী নটরাজ পদ্মশ্রী সম্মানে ভারতের প্রথম তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার, তিনি হচ্ছেন নার্থকী নটরাজ। নার্থকী নটরাজ ভারতবর্ষের একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী, এবং সেই সাথে এটা মনে রাখতে হবে তার জন্ম তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে একটি গ্রামে। তিনি 2019 সালে এই সম্মানটি পেয়েছিলেন। ভূমিকম্পের সময় কম্পন পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? ভূমিকম্পের কম্পনকে যদি বলা হয়ে থাকে সেটা, বা ভূমিকম্পের কেন্দ্র বা ভূমিকম্পের উৎস, এগুলি নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে সিসমোগ্রাফ। এবং ভূমিকম্পের যে মাত্রা, কতটা ভূমিকম্প সংঘটিত হলো, অর্থাৎ ভূমিকম্প হওয়ার পরবর্তী যে পর্যায়ে যেটা ভূমিকম্পর মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে যে স্কেলটি সবথেকে বেশি বর্তমানে ব্যবহৃত হয় সেটি হয়ে যাবে রিক্টার স্কেল। এছাড়াও ভূমিকম্প মাপার ক্ষেত্রে, তীব্রতা মাপার ক্ষেত্রে মার্শালি স্কেল রয়েছে, এগুলি রয়েছে। বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য যেটা সেটা হচ্ছে হাইগ্রোমিটার, অপশন সিতে ছিল। এবং ভূমিকম্পের উৎস বা ভূমিকম্পের আশঙ্কা, এইগুলি নির্ণয় করার জন্য রয়েছে যেটা সেটা হচ্ছে সিসমোগ্রাফ। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত? সেটি হচ্ছে আমাদের আর্টিকেল 76। এই আর্টিকেল 76-এ রয়েছে ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল, আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিকভাবে সর্বোচ্চ আইনি পরামর্শদাতা। তিনি কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা। তিনি কি করেন? তিনি লোকসভার সদস্য না হয়েও বা পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টে উপস্থিত থাকেন এবং তার বক্তব্য পেশ করতে পারেন। একই সাথে বর্তমানে যদি বলা হয়ে থাকে আমাদের রয়েছেন অ্যাটর্নি জেনারেল রয়েছেন, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আর ভেঙ্কটরমণী, এক্ষেত্রে সঠিক হয়ে যাবে। এবং একই পদ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে এই পদটিকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল, এবং অ্যাডভোকেট জেনারেল যদি বলা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমানে রয়েছেন কিশোর দত্ত। নেক্সট কোয়েশ্চেন, জিয়াউদ্দিন বর্ণী তার প্রথম সংস্করণ দেশ বছরে লেখেন। অর্থাৎ জিয়াউদ্দিন বর্ণী তার প্রথম যে সংস্করণ সেটা লিখেছিলেন 1356 খ্রিস্টাব্দে। কিছু ইনফরমেশন, বার্নির সবচেয়ে পরিচিত দুটি কাজ, একটি হচ্ছে তারিক-ই ফিরোজশাহী এবং ফতোয়া ই জাহানদারি। এ দুটি গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট, যে দুটি হচ্ছে জিয়াউদ্দিন বর্ণীর রচনা। জিয়াউদ্দিন বর্ণী রচনা করেছিলেন, একটা হচ্ছে তারিক-ই ফিরোজশাহী এবং ফতোয়া ই জাহানদারি। একটা হচ্ছে জাহানদারি, একটা হচ্ছে তারিক-ই ফিরোজশাহী। এই দুটো মনে রাখতে হবে। আর এটি প্রথম সংস্করণ যে বছরে লেখেন সেটা হচ্ছে 1356 সালে। নেক্সট হয়ে যাবে 12 নম্বর প্রশ্ন, যেটা এদের মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? অর্থাৎ রেসপেক্টিং দ্য ন্যাশনাল অ্যান্থেম, এটি মৌলিক কর্তব্য রয়েছে। তারপরে রয়েছে কি, যে ক্রিশনিং দ্য আইডিয়াজ অফ ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগল, অবশ্যই। এরপরে ডিউটি টু কাস্ট ইউর ভোট, এটা হচ্ছে একটি গণতান্ত্রিক অধিকার বা একটি সাধারণ অধিকার। রেসপেক্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও তো রয়েছে কর্তব্যের মধ্যে পড়ে।
তাহলে মৌলিক কর্তব্যগুলি আমরা দেখে নেব কি কি রয়েছে। বর্তমানে ভারতবর্ষের সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এগুলির মধ্যে ফার্স্ট যেটা ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সংক্রান্ত বিষয়টি 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর দ্বারা অন্তর্ভুক্ত হয়েছিল এবং পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত হয়, যেটা আর্টিকেল 51-এর এতে রয়েছে। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 1 নম্বর হচ্ছে সংবিধান মেনে চলা এবং এর আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা। 2 নম্বর হচ্ছে লালন করা এবং সেই মহৎ আদর্শ অনুসরণ করা যা আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। 3 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা সমুন্নত রাখা এবং রক্ষা করা। 4 নম্বর হচ্ছে দেশকে রক্ষা করা এবং জাতীয় সেবা প্রদানের জন্য যখন তা করার জন্য আহ্বান করা হয়ে থাকে। 5 নম্বর ধর্মীয়, ভাষাগত বা আঞ্চলিক বিভাগীয় বৈচিত্র্য অতিক্রম করে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও অভিন্ন ভ্রাতৃত্বের চেতনা উন্নীত করা এবং নারীর মর্যাদার প্রতি অবমাননাকর অভ্যাসগুলি পরিত্যাগ করা। 6 নম্বর হচ্ছে মূল্যবান এবং আমাদের যৌগিক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য সংস্করণ। 7 নম্বর বন, হ্রদ, নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নত করা এবং জীবিত প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। 8 নম্বর হচ্ছে একটি বৈজ্ঞানিক বিকাশ, মানবতাবাদ ও অনুসন্ধান এবং সংস্কারের চেতনা। 9 নম্বর জনসাধারণের সম্পত্তি রক্ষা করতে সহিংসতা পরিহার করতে হবে এবং 10 নম্বর সেটা হচ্ছে ব্যক্তি এবং সমষ্টিগত কার্যকলাপের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দিকে প্রচেষ্টা করা, যাতে জাতি ক্রমাগত প্রচেষ্টা এবং কৃতিত্বের উচ্চ স্তরে উঠতে পারে। এবং এইটা সব থেকে বেশি 11 নম্বরটা গুরুত্বপূর্ণ, কারণ 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল। আর যেটা বলা হয়েছে যে এক ব্যক্তির অধিকার সামাজিক দায়িত্ব বোধের অনুভূতি প্রদান করা লক্ষ্যে শিক্ষার অধিকারকে যুক্ত করা হয়েছে, যেখানে 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষাদান তার পিতামাতার হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। নিম্নলিখিত ধরনের শিল্পগুলিকে তাদের উদাহরণের সাথে মিলিয়ে যেটা রয়েছে সেটা হয়ে যাবে আমাদের নিম্নলিখিত ধরনের শিল্পগুলির মধ্যে তাদের উদাহরণের সাথে মিলিয়ে নিন। এক্ষেত্রে কি বলছে যে অ্যাংলো বেসড ইন্ডাস্ট্রি, পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি এবং মিনারেল বেসড ইন্ডাস্ট্রি। এগুলো ইন্ডাস্ট্রির সাথে আর একটা দিকে কোনগুলি কোন সেক্টরের মধ্যে পড়ে সেটা বলছে। অর্থাৎ অ্যাংলো বেসড ইন্ডাস্ট্রি যেটা, সেগুলো হচ্ছে অ্যাগ্রো অর্থাৎ কৃষিজ দ্রব্যর ওপর ভিত্তি করে যে ইন্ডাস্ট্রিগুলি গড়ে ওঠে, সেক্ষেত্রে হয়ে যাবে সেটা একের সাথে রয়েছে সিল্ক টেক্সটাইল। পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রির মধ্যে যেটা পড়ে সেটা হয়ে যাবে আমাদের রয়েছে ভেল, তারপর সেল, এগুলি রয়েছে। প্রাইভেট সেক্টরের মধ্যে রয়েছে সেটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্টস এবং মিনারেল বেসড হচ্ছে আয়রন অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল? ব্যাংকের ব্যাংকার হিসাবে শেষ অবলম্বনের ঋণদাতা হিসাবে কাজ করে কে? সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর এই রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে এবং এটি জাতীয়করণ হয়েছিল 1949 সালে। বর্তমানে রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, আর আরবিআইয়ের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। কেন্দ্রীয় সরকার কর্তৃক 2022 সালের আগস্টে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড NATGRID এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? সেটা হচ্ছে পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে ড্যাশ হলো একটি বাণিজ্য নীতি যা আমদানি বা রপ্তানি সীমাবদ্ধ করে না। সেটা হচ্ছে ফ্রি ট্রেড। এক্ষেত্রে কোনো রকমের সীমাবদ্ধতা নেই আমদানি রপ্তানির ক্ষেত্রে ফ্রি ট্রেডের। AVDM দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য অবকাঠামোকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় মেরুদণ্ড বিকাশের লক্ষ্য রাখে। এটার পুরো অর্থ কি? AVDM হচ্ছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। আয়ুষ্মান ভারত
ডিজিটাল মিশন, যেটা দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য অবকাঠামোকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় মেরুদণ্ড বিকাশের লক্ষ্য রাখে। একটি নারকেলের ভুসি, সেটা কী ধরনের টিস্যু? এটা হয়ে যাবে আমাদের স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হয়ে যাবে নারকেলের টিস্যু, নারকেলের ভুসি, নারকেলের যে খোসা বা ভুসি, নারকেলের খোসা, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। নেক্সট, পলাশীর যুদ্ধ, এটা কমন কোয়েশ্চেন, 1757 সালের 23শে জুন। নেক্সট হচ্ছে, এবং আজকের এই সেশনের লাস্ট কোয়েশ্চেন, ভারতবর্ষে 2011 সালের আদমশুমারি অনুযায়ী যে স্লোগানটা ছিল সেটা হচ্ছে আওয়ার সেন্সাস অ্যান্ড আওয়ার ফিউচার। আর এটি ছিল ভারতবর্ষের 15তম সেন্সাস, এবং যেটা স্বাধীন ভারতের ক্ষেত্রে এটা ছিল 7ম সেন্সাস, এবং ভারতের মোট সেন্সাসের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে 15তম সেন্সাস। আর এই সেন্সাস পরবর্তীতে 2021 সালে বা 22 সালে হওয়ার কথা ছিল, যেটা করোনা পরিস্থিতির কারণ বা সরকারের ইচ্ছা অনুযায়ী এই সেন্সাস এখনও পর্যন্ত হয়নি, কারণ প্রতি 10 বছর একবার করে আদমশুমারি হয়ে থাকে। আর প্রথম সেন্সাস শুরু হয়েছিল 1872 সালে, এবং যেটা বিজ্ঞানসম্মত হয়েছিল 1881-82 সাল নাগাদ। এই হচ্ছে, আর এই সেন্সাসের উপর ভিত্তি করেই আমাদের মানব জীবনের মানে ভারতীয় জনগণের লোক সংখ্যা, পাশাপাশি কত শিক্ষার হার, সেই সংক্রান্ত বিষয়গুলি, এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক উন্নয়ন, কাঠামো পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে অর্থনৈতিক, এই সমস্ত বিষয়গুলি পরিমাপ করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই ক্লাসটি ভালো লাগলে, এরকমই ইনফরমেটিভ ক্লাস পেতে অবশ্যই ক্লাসটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।